আমি আমি তো ভিখারি, এই পথে পথে ঘুরে বেড়াই। তুমি জানো না এই গ্রামে বিপদ রয়েছে? এই গ্রাম থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি হয়ে যাচ্ছে। রাতের বেলা তুমি যে ঘরের বাইরে থাকো, তোমার ভয় করে না? কিছু দেখোনি তুমি এর মাঝে? গ্রামের চারপাশে সেদিন বর্ষা নেমেছে। শীত শেষ হয়ে বসন্তে শুরুর সময় এমন বর্ষা লোকের জীবন যেন অতিষ্ঠ করে তুলেছে বারবার করে। টানা 3 দিন বর্ষা। এর মাঝে গ্রামের স্বাভাবিক জীবন যেমন ব্যাহত হয়েছে, তেমনি যাদের দিন আনা দিন খাওয়া তাদের জীবনও ভেঙে পড়েছে বারবার করে। কিন্তু এমন ঘোর বর্ষাতেও অন্ধকারের মধ্যে গ্রামের শেষ প্রান্তের এক মস্ত বড় আঁশশেওড়া গাছের তলায় কি যেন বসে আছে। গাছের গায়ে নেমে আসা বৃষ্টির জল তাকে ভিজিয়ে চলেছে অনেকক্ষণ ধরে, কিন্তু সেই দিকে তার কোনো লক্ষ্য নেই। কিছুক্ষণ আগে পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে, যেন আঁশশেওড়া গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে। কারণ এই প্রান্তে এই ফাঁকা জমিটার মাঝে ওই আঁশশেওড়া গাছটা একদম গ্রামের পথের ধার ঘেঁষেই বেঁধে উঠেছে অনেক দিন ধরে। তাছাড়া ওদিকে বড় গাছ বলতে আর তেমন কিছুই নেই। এক সময় এখানে লোকের বসবাস ছিল, আর এই ডোবাটা কবে যেন নিজের থেকেই শুকিয়ে গেছে। তারপর এখন ছোটখাটো মতো হয়েছে বটে, আর সেই ডোবার কাছেই আঁশশেওড়া গাছের তলায় বসে লোকটা মাটি দিয়ে কি যেন তৈরি করছে, আর মুখে বলছে, কাঁচা খাকি আসবে কাছে, পূরণ হবে মনের স্বাদ। রক্ত দেব, মাংস দেব, কাঁচা খাকি তোর কিসের অভাব? লোকটা কথাগুলো বলছে আর অদ্ভুত ভাবে হা হা করে হেসে উঠছে। গাছের তলায় কোথাও এক ফোঁটা আলো নেই। ঝমঝমে বৃষ্টিতে লোকটা পুরো স্নান করে ফেলেছে, কিন্তু মাটি দিয়ে তৈরি করা সেই জিনিসটাকে এমন ভাবে আগলে রেখেছে যেন ওটার মধ্যেই তার জীবন রয়েছে। গাছের গায়ে বড় বড় পাতা দিয়ে লোকটা কিভাবে যেন ওই মাটি দিয়ে তৈরি করতে থাকা মূর্তিটাকে আগলে রেখেছে, সেই ভেবেই হয়তো মুখে তার হাসি। সেই আধারের মধ্যে না দেখে লোকটা কিভাবে যেন মূর্তিটা তৈরি করতে লাগলো। ধীরে ধীরে আধার নামতে লাগলো চারপাশে। বর্ষণ যেন বেড়ে চলেছে, কিন্তু মেঘ না থাকলেও কোনো লাভ হতো না। আজ ঘোর অমাবস্যা। অনেকক্ষণ ধরে মূর্তি তৈরি করার পরে লোকটা উঠে দাঁড়ালো। তার খালি গা, পরনে লজ্জা বস্ত্র বলতে যেটুকুনি আছে সেটুকুনি না থাকার মতোই। বৃষ্টির জলে ভিজে সবকিছু যেন একেবারে লিপটে গেছে। তার 2 হাতে কাদা ভর্তি, গালের কাছে গলার কাছে লাগা কাদা বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে নামছে। গোটা শরীরে ক্ষত চিহ্ন ভর্তি, গায়ে ঘা আর কাদা মিলে এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে। তারপর লোকটা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল এক পাশে। সেখানে ছোট মতো একটা গর্ত আছে। সেই গর্তের মাঝখান থেকে সে দড়ি টেনে তুলে আনলো একটা মুরগি। এতক্ষণ মুরগির চিৎকার শোনা যায়নি, কারণ মুরগির মুখটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। উপরে তুলে আনতে আনতে মুরগির ডানা ঝাপটাতে শুরু করলো, আর তাই দেখে লোকটা আস্তে আস্তে বলে উঠলো, এত তাড়া কিসের রে? কাঁচা খাকির ভোগে যাবি তুই? তোকে দিয়ে আমি কাঁচা খাকিকে আবার জাগাবো, সবুর কর। মুরগিটা কি বুঝলো তাই জানা নেই, কিন্তু ডানা ঝাপটাতে গিয়ে যেন আরো বিরক্ত করতে লাগলো লোকটাকে। ডানা দুটো বাঁধাই ছিল, কিভাবে যেন খুলে গেছে। লোকটা 2 হাতে ডানা ধরে মুরগিটাকে দোলাতে দোলাতে এগিয়ে এলো সেই মাটি দিয়ে তৈরি করা মূর্তিটার কাছে। তারপর সেখানে বসে পাশে রাখা একটা ধারালো ছুরি তুলে নিল। ততক্ষণে সে মুরগিটার মুখ খুলে দিয়েছে। মুরগিটার চিৎকারে চারপাশের অন্ধকার, বৃষ্টি
আর মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুৎ সবকিছু যেন ছাপিয়ে পড়তে লাগলো। মৃত্যুরন্তি মুহূর্তে মানুষ যেভাবে আর্তনাদ করে ওঠে, ঠিক সেইভাবেই যেন মুরগিটা আর্তনাদ করে উঠল। কিন্তু মুরগির চিৎকারকে বোধহয় তা বলা যায় না, কারণ মুরগির শিকার মনুষ্য সমাজের কাছে এক অতি সাধারণ বিষয়। লোকটা দুই চোখ যেন চক চক করে উঠল। হাতের ধারালো ছুরিটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মুরগির গলাটা কাটতে লাগলো সে। টপ টপ করে রক্ত গিয়ে পড়তে লাগলো সেই মাটি দিয়ে তৈরি করা এক অদ্ভুত দর্শন মূর্তিটার উপরে। তারপর মুরগিটার পা দুটো কাটলো লোকটা। সেখান থেকে রক্ত ঝরঝর করে ঝরতে লাগলো সেই মাটির পিণ্ডর উপরে। এক সময় মুরগির শরীর থেকে ছিঁড়ে আনা টুকরো টুকরো মাংস ছড়িয়ে দিল সেই মূর্তির চারপাশে। লোকটা যতই এই কাজ করছিল, ততই যেন একটা উল্লাস তার গোটা শরীরে ছড়িয়ে পড়ছিল বার করে। বৃষ্টি ভেজা কাদা আর ছাই ভর্তি শরীরটা হাসির কারণে মাঝে মাঝে যখন কেঁপে উঠছিল, তখন বড়ই অদ্ভুত লাগছিল। ঠিক সেই মুহূর্তে একবার তীব্রভাবে বিদ্যুৎ চমকে উঠল, আর সে বিদ্যুতের আলোয় দেখা গেল লোকটার মাথায় লম্বা চুল বৃষ্টিতে গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে। তার মুখের চারপাশে ছিটকে এসে লেগেছে মুরগির টাটকা রক্ত। কিন্তু সেটা আশ্চর্য নয়, আর একটা আশ্চর্য ব্যাপার তখন হয়ে চলেছে অন্যদিকে। একটু আগে ওই লোকটা মাটির তাল দিয়ে যে এক অদ্ভুত দর্শন মূর্তি তৈরি করেছে, ঠিক সেই মূর্তির পেছন থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত দর্শন কালো শরীর। আর সেই কালো শরীরটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে চারপাশে ছড়িয়ে রাখা মুরগির মাংস আর রক্ত দেখে যেন এগিয়ে এলো সেই দিকে। তারপর তার মুরগির মাংস খাওয়ার কচকচ করে শব্দ ভরে তুলল চারপাশটাকে। লোকটা চিৎকার করে উঠল, বলল, পেরেছি, আমি এবার পেরেছি। এইবার কাঁচা খাকিকে আমি জাগাতে পেরেছি। আবার বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোয় আঁশ শেওড়া গাছের তলায় মানুষের চেয়ে প্রায় 3 গুণ লম্বা এক অদ্ভুত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তার উজ্জ্বল দুটো লাল টকটকে চোখ, মাথার দুপাশ থেকে বেরিয়ে আসছে রক্ত, তীক্ষ্ণ ছুরির মতো তার দাঁত। মুখের ভেতরটা যেন গহীন কালো অন্ধকার। গোটা শরীরে তার মুখ আর হাতের লম্বা লম্বা সাদা ফ্যাকাশে নখ ছাড়া আর কিছুই দেখা যায় না। এই হলো সেই কাঁচা খাকি। সে একটু একটু করে এবার এগিয়ে আসতে লাগলো সামনে মাটির ওপর বসে থাকা সেই লোকটার দিকে। কি বিভৎস, কি বলবো। আচ্ছা, কি হয়েছে বলো তো? কিশোরী আজ আবার এলো না কেন? সে তো রবিবারের দিন আমার কাছে আসা বন্ধ করে না কখনো। অকারণে নয় ঠাকুরমশাই, মাসির বাড়িতে কি একটা কাজের জন্য শুক্রবার গিয়েছিল। আমায় তো বলেছিল কাল চলে আসবে। তারপর সকালে অনেকক্ষণ অপেক্ষা করে যখন বাড়ি থেকে বেরিয়ে এলাম, তখনও কিন্তু কিশোরীর কোনো দেখা নেই। তাই আর কি করি, দেরি না করে চলেই গেলাম। কিন্তু এর আগেও অনেকবার কিশোরী তার মাসির বাড়িতে গিয়েছে, এত দেরি তো কখনো করেনি। তাছাড়া আজ তো বারবার করে ওকে আসতে বলেছিলাম। হ্যাঁ, সে তো বলেছিলেন। কিশোরীর কি একটা সমস্যা চলছিল বলেছিল আমায়। তাতে আপনার কাছে তারও আসার কথা ছিল। এই তো বৃহস্পতিবার আমার সঙ্গে দেখা হয়েছিল। তা সে যাই হোক, আস্তে আস্তে আসবে না হয়। আচ্ছা, একটা কথা জানার ছিল। বলো বলো, মনে যখন কৌতূহল হয়েছে সে কথা মুখে প্রকাশ করেই বরঞ্চ ফেলো। এই যে মনে করুন, আমাদের দেবদেবী তো হাতে গোনা, কিন্তু এর মাঝেও মাঝে মাঝে বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর কথা শোনা যায়। সে সমস্তই নাকি স্থানীয় দেবদেবী।
তাদের কথা তো আমরা কোনো গ্রন্থ কিংবা কোথাও শুনতে পাই না, অথচ তারা আছে। তেমন ভাবে তো অপদেবতাও রয়েছে, কিন্তু এই যে অপশক্তি রয়েছে যাদের পুজো করলে সন্তুষ্ট হলে তারা নাকি নেমে আসে। আপনি তো এমন কথা বলেছেন, এমনকি আপনার নানা গল্পে আমরা সেসব শুনতেও পেয়েছি। এমন কিছু স্থানীয় অপদেবতার কথা নিশ্চয়ই আপনি জানেন। দেবতার সংখ্যা তুমি হাতে গুনে শেষ করতে পারবে না। মানুষ যে কোনো কিছুতেই তার দেবতাকে খুঁজে পায়, নিজের মতো করে তার নাম তার রূপ তৈরি করতে পারে। এই যে তুমি এখন যে সমস্ত দেবদেবীদের চিত্র কিংবা মূর্তি দেখতে পাও, তোমার কি মনে হয় সেই চিত্রের সঙ্গে আদৌ সত্যিকারের কোনো দেবদেবীর সম্পর্ক আছে? সত্যি নেই। এগুলো মানুষের কল্পনা, যাতে তাকে প্রাণ ভরে আহ্বান করা যায়। তার জন্যই একটা কল্পিত মূর্তি। অপদেবতা কিন্তু দেবতার মতো নয়, তারা অতি নিম্ন স্তরের। তাদের ক্ষমতা আছে ঠিকই, কিন্তু তাদের কথা মানুষ মনে রাখে না, আর তাদেরকে অবহেলা করে বলেই এরা ক্ষুব্ধ থাকে সব সময়। কেউ যদি কোনোভাবে তাদের আহ্বান করে তখন তারা আসে, কিন্তু একবার তারা এলে সহজে এখান থেকে যেতে চায় না। শুনেছি এই সমস্ত অপদেবতা কিংবা অপদেবীরা নাকি ভয়ানক হয়। ভয়ানক হয় বলেই তাদের সহজে কেউ আহ্বান করতে চায় না, কিন্তু যারা আহ্বান করে তারা এদের মধ্যে থেকে মাঝে মাঝে অদ্ভুত কিছু ক্ষমতা লাভ করে। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে একবারের এক ঘটনার কথা আমার মনে পড়ে গেল। এই যা, প্যাকেটটা কোথায় গেল? আজ আসার সময় পাসিং শো কিনে এনেছিলাম, একই মাসে শেষ, তার উপর পকেটের অবস্থা একেবারেই গড়ের মাঠ। কিন্তু একা একা আসবো, তাই ভাবলাম নিয়েই যাই। তাই সিগারেট কিনে যখন তারানাথের বাড়িতে এসে পৌঁছচ্ছি, তখন দেখি তারানাথ তার জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। আমিও প্রথমে একবার তাকিয়েছিলাম। পরিষ্কার মেঘমুক্ত আকাশে জ্বলজ্বল করছে সূর্য। যদিও উত্তর কোণে কালো মেঘ দেখা দিয়েছিল, তারানাথের বাড়িতে আসবো আর বৃষ্টি হবে না এমনটা তো হয়ই না। তারপর দুজনে মিলে বসেছিলাম তক্তপোষের উপরে। এখন কথায় কথায় তারানাথ বলল, একবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম হৈমন্তপুর বলে একটা গ্রামের কাছে। হৈমন্তপুর জায়গাটা ছোট হতে পারে, তবে 20-25 ঘর বসতি নিয়ে হৈমন্তপুর গ্রামটি গড়ে উঠেছিল। গ্রামের নাম যেমন সুন্দর, তেমন গ্রামটিও ছিল ভারী চমৎকার। কিন্তু এতটাই সুন্দর যেন ছবিতে বাঁধানো একটা গ্রাম দেখতে পাচ্ছি চোখের সামনে। পথে দুপাশে যেন সারি দিয়ে সাজানো গ্রামের বাড়িগুলো। তখন শীত পেরিয়ে বসন্ত বোধহয় এসেছে। দিনের বেলা অল্প গরম বাতাস, এই বাতাস রাতের বেলাতে আবার শীতল হয়ে যায়। গ্রামের বাড়িগুলোর মধ্যে যেমন রয়েছে দূরত্ব, তেমন প্রত্যেক বাড়ির আশেপাশে লম্বা বাঁশের বেড়া দিয়ে ঘিরে সুন্দর করে সাজানো। বাড়ির মাঝে এখানে ওখানে কেউ কেউ বাগান করেছে বটে, আবার কেউ দু একটা নারকেল কিংবা কলা গাছ লাগিয়েছে বাড়ির মাঝে। তুলসী মণ্ডপ, এমনকি মাটির বাড়িগুলো এত সুন্দর করে নিকানো যে দেখে বড়ই ভালো লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে গ্রাম শেষ হয়ে গেল। দেখি দুপাশে ধানের জমি, সেই জমি ধরে এগিয়ে গেলে একপাশে একটা জায়গায় খানিকটা পুকুরের মতো জল জমে রয়েছে। কত বড় খাদের মতো জায়গা, এক সময় এখানে জল ছিল, এখন সেই জল শুকিয়ে এমন হয়ে গেছে। আর সেই জায়গার একপাশে রয়েছে একটা প্রায় শুকিয়ে যাওয়া শেওড়া গাছ। গাছটা দেখে আমি খানিকটা চমকে উঠলাম। গাছের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য মাথার ভেতরটা কেমন যেন করে উঠল। মনে হলো গাছের তলায় কি যেন দাঁড়িয়ে রয়েছে। এই দিনের বেলাতেও
কালো কালো ছায়ার মতো কি যেন একটা দেখতে পেলাম, কিন্তু তারপরেই তাকিয়ে দেখি কোথাও কিছু নেই। গাছের তলাটা একেবারে ফাঁকা। একটু আগে যেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, এখন দেখি সেইখানে কেউ নেই। অবাক হয়ে গেলাম, তাহলে কি ভুল দেখলাম? এই দিনের বেলা এত সুন্দর এক গ্রামের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন ভুল দেখলাম কেন? আর ঠিক তখনই একটা অদ্ভুত গন্ধ পেলাম। কাঁচা রক্ত আর কাঁচা মাংসের এমন একটা অদ্ভুত গন্ধ থাকে, ঠিক তেমনই গন্ধটা হঠাৎ করে নাকে আসতে শরীরটা কেমন যেন গুলিয়ে উঠল। আমি তাড়াতাড়ি পথের এক পাশে সরে যাব, এমন সময় আমার নজর চলে গেল জমিটার দিকে। এক লোক হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে এই দিকে। তার খালি গা, একটা বস্ত্র আছে কিন্তু তার রং ভালোভাবে বোঝা যায় না। ময়লা কাদা মাটি লেগে একেবারে একাকার অবস্থা। তার গোটা শরীরে চাকা চাকা দাগ, বোধহয় ঘা হয়ে পোঁত জমেছে। মাথায় লম্বা লম্বা চুল, মুখের চারপাশে এসে পড়েছে খানিকটা গোফ আর দাড়ি। জঙ্গলের মধ্যে ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না, শুধু যেটুকুনি বোঝা যাচ্ছিল সেটুকুনি হলো তার দুটো চোখ। ওই চোখের দৃষ্টি যেন এত দূর থেকেও আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। ওখানে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে রয়েছে যেন। আমিও তার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। আমার সাথে চোখাচোখি হতেই সে চোখ সরিয়ে নিল। তারপর যেন আমায় সম্পূর্ণরূপে উপেক্ষা করে হাঁটতে হাঁটতে চলে গেল গ্রামের দিক বরাবর ধানের জমি ধরে। লক্ষ্য করলাম গ্রামের দুদিকে যে বাড়ি ঘর দেখতে দেখতে আমি এসেছি, সেই বাড়ির চৌহদ্দির পিছনের দিকে কিন্তু রয়েছে আরো ধানের জমি। অর্থাৎ দুই দিকে ধানের জমির মাঝখানে মাটির পথ বরাবর গড়ে উঠেছে এই গ্রাম। কিন্তু একটা খটকা লাগলো আমার, তাই আরেকবার তাকিয়ে সেই লোকটাকে দেখতে যাব, এমন সময় অবাক হয়ে গেলাম। একটু আগে লোকটা মাঠের পথ ধরে হাঁটছিল, কিন্তু গেল কোথায়? এই কাঁচা রক্ত মাংসের গন্ধটা হঠাৎ করে নাকের সামনে যেন কোথাও একটা জায়গায় মিলিয়ে গেল। মনে মনে বলে উঠলাম, দূর, সে বরঞ্চ থাক, এখানে তো দরকার নেই, চলেই যাই বরঞ্চ। সেদিন যদি তখন সেখান থেকে চলে আসতাম, তাহলে হয়তো ওই হৈমন্তপুর গ্রামে সেই কাঁচা খাকির কথা আমি কোনোদিনও জানতে পারতাম না। যদিও কাঁচা খাকির কথা আমি আরো কয়েক জায়গায় শুনেছিলাম, কিন্তু সেখানে যেভাবে তাকে দেখতে পেয়েছিলাম তা ছিল সম্পূর্ণ অন্যরকম। কাঁচা খাকি, সেটা আবার কি? সে কথা সঠিক সময়ে জানতে পারবে। তারপরে শোনো, যেভাবেই হোক আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি। এমন সময় দেখা হলো এক মধ্যবয়স্ক লোকের সঙ্গে। সে আমায় দেখে হাত জোর করলো, বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি যখন আমাদের গ্রামে এসেছেন তখন আমার বাড়িতে একটু পায়ের ধুলো দিন। আমার কতদিনের সাধু সন্ন্যাসীকে দুটো ভাত করে খাওয়াবো। কিন্তু এখন যে বিকেল হয়ে আসছে, তোমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর সেখান থেকে বেরিয়ে যেতে পারবো কি? পাশের গ্রাম কত দূর? পাশের গ্রাম এখান থেকে অনেক দূরে। আপনি এখনই যাত্রা করলে এমনিতেই সেখানে পৌঁছতে পারবেন না। এই পথে নদী পড়ে, নদী পার হয়ে ওপারে যেতে হয়, তারপর সেখান থেকে আরো হাঁটা পথ। এখন এখান থেকে যাত্রা করলে পাশের গ্রামে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। দেখুন না, আমি সেই ভোরবেলা পাশের গ্রাম থেকে বেরিয়েছি, এই এখন এসে পৌঁছেছি।
আপনি এক কাজ করুন, আজকের দিনটা আমার বাড়িতেই থেকে যান, তারপর কাল না হয় যাবেন। তাছাড়া রাতের বেলা এই সময় ওসব গ্রাম আর ভালো নয় আগের মতো। তার কথার মধ্যে কি যেন একটা ছিল। প্রথম থেকেই সদানন্দের মুখে হাসি দেখতে পেয়েছিলাম। শেষের কথাটা বলার সময় হঠাৎ করে তার মুখ কেমন যেন ম্লান হয়ে গেল। এই কাঁচা রক্ত মাংসের গন্ধ, অদ্ভুত সেই লোকটা, তারপরে সদানন্দের বলা শেষের এমন কিছু কথা, সবকিছু মিলিয়ে আমি একটা অদ্ভুত কিছু বুঝতে পারলাম। এই হৈমন্তপুর গ্রামে এত কিছু সুন্দরের মাঝে কোথাও কিছু একটা অসুন্দর হয়েই চলেছে। যাই হোক, সদানন্দের সাথে বাড়িতে গিয়ে প্রথমে মুড়ি বাতাসা খেয়ে বসলাম তার বাড়ির দেওয়ার কাছে। তারপর সদানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ চলতে লাগলো কথাবার্তা। কোথায় কোথায় সে জানালো। সাধু বাবা, আপনাকে এখানে আটকানোর পেছনে কিন্তু আরেকটা কারণ আছে। আমাদের গ্রামটা আর আগের মতো নেই। গ্রামে কি যেন একটা হয়েছে। এর মাঝে মাঝেই গ্রামে ওর বাড়ির থেকে ছাগল, গরু, হাঁস, মুরগি চুরি হয়ে যায়। তারপর সেসব পাওয়া যায় ওই গ্রামের বাইরের দিকে জমির কাছে। বিশেষ করে ওই যে গ্রামের শেষে শ্যাওড়া গাছটা আছে না, আপনি সেই গাছটার দিকে অমন করে তাকিয়েছিলেন। ওই গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রক্ত, মাংস, ছাল, চামড়া। গ্রামের লোকেরা তো বেশ ভয়ে ভয়ে রয়েছে। রাতের বেলায় যে কে ওসব নিয়ে যায় বোঝাই যায় না। কিন্তু সাধু বাবা, আমি একদিন যা দেখেছি সে কথা ভয় কাউকে বলতে পারিনি, কিন্তু আপনাকে দেখে কেমন যেন মনে ভরসা এলো, তাই আপনাকে এখানে আনলাম। কথা বলতে বলতে সদানন্দের দুটো চোখ কেমন যেন বিস্ফারিত হয়ে এসেছিল। সেভাবে সে আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপরে তার বউ রান্নাঘরের দিকে আছে দেখে নিশ্চিন্ত হয়ে বলল, কয়েকদিন আগের কথা সাধু বাবা। রাতের বেলা আমার ঘুম মাঝে মাঝে ভালো হচ্ছিল না। দেখছেন তো এই আকাশের কেমন অবস্থা, মাঝে মাঝে বৃষ্টি, আবার মাঝে মাঝে গরম। সেদিন রাতের বেলা বৃষ্টি হয়েছে, খুব বেশি নয়, অল্প। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির শব্দে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকারিতে আমার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘরের ভেতর জ্বলতে থাকা হ্যারিকেনটা কখন যেন হাওয়ায় নিভে গেছে। একটা জানলা খোলা ছিল, খোলা জানলা দিয়ে বৃষ্টির জল এসে পায়ের কাছে পড়ছে। বুঝতে পারলাম ওই জলের জন্যই ঘুমটা ভেঙে গিয়েছে। উঠে গিয়ে পায়ের কাছে জানলাটা বন্ধ করতে যাব, এমন সময় তাকিয়ে দেখি বাড়ির গোয়ালের দিকে, যেখানে আছে দুটো গরু আর দুটো ছাগল। সেই গোয়ালটার কাছটায় যেন কি একটা দাঁড়িয়ে আছে। বাইরে তো অন্ধকার, কিন্তু একবার বিদ্যুৎটা চমকে উঠছিল, আর সেই বিদ্যুৎ চমকানোর আলোতেই দেখতে পেয়েছিলাম ব্যাপারটা। আরেকবার দেখতেই মনে হলো না, দাঁড়িয়ে নেই, বসে আছে। কিন্তু যে বসে আছে সে এতটাই লম্বা যে বসে থাকা অবস্থাতেই তার উচ্চতা প্রায় একটা মানুষের কাছাকাছি পৌঁছে গেছে। ঘরের হ্যারিকেনটা জ্বালাবো মনে করেও জ্বালাতে পারছিলাম না। কি একটা আকর্ষণ জন্য আমার জানলার কাছে দাঁড় করিয়ে রেখেছিল। জমজম করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জল তখন আমার গায়ে এসে পড়ছে, কিন্তু তবুও আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি। কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। হঠাৎ আমার বউয়ের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে এসে বলে, কি হলো? আরে তুমি ওই জানালার কাছে এমন ভাবে দাঁড়িয়ে কি দেখছো? বউয়ের ডাকে আমি নাকি কিছু শুনতে পাইনি। 2-3 বার বউ ডাকার পর বিছানা থেকে উঠে এসে আমার গায়ে যখন হাত দেয়, তখন আমি থরথর করে কেঁপে উঠি। জানালার কাছে দাঁড়িয়ে তুমি কাউকে গোয়াল ঘরের কাছে দাঁড়িয়ে দেখতে দেখেছিলে কি? কিন্তু সে কি তোমায় দেখতে পেয়েছিল? সদানন্দের দুটি চোখ আরো বিস্ফারিত হয়ে যায়। মুখটা হা হয়ে গেছে। তার গায়ের রং ফর্সা, এখন তার মুখটা কেমন যেন লালচে হয়ে গেছে। সাধু বাবা, তার দুটো লাল চোখ, বিদ্যুৎ চমকানোর আলোতে তার মুখটা আমি দেখতে পেয়েছিলাম। লম্বা লম্বা ছুরির মতো দাঁত, আর মুখের ভেতর যেন কালো কুচকুচে অন্ধকার। লম্বা একটা কালো জীব মনে হয় তার মুখ থেকে বাইরে বেরিয়ে এসেছিল। ওই মুখটা দেখে আমার প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তখন একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। তার একটা হাতে
বাঁশের বেড়াটা কেটে ঢুকে পড়ে গোয়াল ঘরের ভেতরে, আর একটা ছাগলের মাথা সে চেপে ধরেছে। বৃষ্টির জন্য ছাগলের চিৎকারের শব্দ আমার কানে আসেনি, কিন্তু তবু যেন বুঝতে পারছিলাম ছাগলের মরণ আর্তনাদ করছে। বউ আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো, আমিও তাকালাম, কিন্তু তখন আর কোথাও কেউ কিচ্ছু নেই। কেন এতক্ষণ ধরে আমি যেটা দেখতে পেয়েছি সেটা আসলে সত্যি নয়। সেই রাতে বৃষ্টির মধ্যে ভিজে হ্যারিকেন তুলে কোনো রকমে বাইরে বেরিয়ে গোয়াল ঘরের কাছে গিয়ে দেখছিলাম, যেটা সন্দেহ করেছি ঠিক তাই। গোয়াল ঘরের ভেতরে দুটো গরু আর দুটো ছাগল খুঁটিতে বাঁধা থাকতো। খুঁটিতে বাঁধা দড়িটা এখান থেকে ছিঁড়ে নিয়ে গেছে। বাকি দুটো গরু তখনও চিৎকার করছে। আমার বউ কিচ্ছু বুঝতে পারিনি। বউকে কোনো রকমে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। বাকি রাত যে কিভাবে কাটিয়েছিলাম তা আমি নিজেও জানি না। তার মানে গোয়াল ঘরের কাছে যাকে দেখতে পেয়েছিলে সে তোমার একটা ছাগল নিয়ে গিয়েছিল। তাহলে ওই আঁশাওড়া গাছের কাছে যে হাঁস মুরগি ছাগলের কথা বলেছিলে সেটাই কি? পরশু সকালে একটি ছাগলের মাথা ওই আশরাওড়া গাছের তলায় দেখতে পেয়েছিলাম। জানি না সাজু বাবা, আমার সেই ছাগলটাকে ওইখানে নিয়ে গিয়ে কেউ এমন ভাবে খেয়েছে কিনা। এবার বুঝতে পেরেছেন তো আপনাকে কেন নিয়ে এলাম? সদানন্দ আর এই হৈমন্তপুর গ্রাম যেন কোনো একটা বিপদে রয়েছে, সে কথা ভালোভাবেই বুঝতে পারছিলাম। তার সঙ্গে এটাও বুঝতে পারছিলাম সদানন্দ ঠিক এই বিপদের জন্যই আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু আশাওড়া গাছের কাছে যে ব্যাপারটা সে তো আমি নিজে অনুভব করতে পেরেছিলাম। আমি কি সদানন্দকে কোনো সাহায্য করতে পারবো? এইদিকে সাধু ঠাকুর মশাইরা খুব আসে না, তাই আপনাকে দেখে আশার আলো পেয়েছি। সেদিন আশাওড়া গাছের তলায় আপনি একটা লোককে দেখেছিলেন, তাই না? মানে আশাওড়া গাছের পাশেই তো সেই লোকটা ছিল। এই সমস্ত কিছুর সঙ্গে যদিও তার যা বিবরণ দিয়েছিলেন তাতে পাগল কিংবা ভিখারি এমন কিছু একটা হবে বলেই তো মনে হচ্ছে। তার কথা আমার মাথাতে এসেছিল। সদানন্দের বাড়িতে এসে রাতটা রইলাম। রাতে খাওয়া দাওয়ার পর সদানন্দের সঙ্গে গ্রামের পথে কিছুক্ষণ হেঁটে এলাম। ওই তেমন কিছু তো নেই। বাতাসে এমন কোনো গন্ধ নেই যে গন্ধ বিপদ ডেকে আনতে পারে। এমনকি দিনের বেলা সেই আঁশাওড়া গাছের কাছাকাছি এসে যে কাঁচা রক্ত মাংসের গন্ধ পেয়েছিলাম সেই গন্ধটা আবার তো পেলাম না। কিন্তু সদানন্দ যে ভয়ে ভয়ে গ্রামের পথে অন্ধকারে হেঁটে চলেছে সেটা বুঝতে পারছিলাম। কিছুদিন আগে অমাবস্যা গেছে, চাঁদের আকার খুব বেশি বড় হয়ে উঠতে পারেনি। এর মধ্যে সদানন্দ সঙ্গে করে একটা লাঠি নিয়ে আগে চলতে চলতে বলতে লাগলো, আজ বাতাসটা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। রাতের বেলা হৈমন্তপুরের বাতাস কেমন বদলে যায় সাধু বাবা। এমন কিন্তু থাকে না। আজ বোধহয় আপনি এসছেন বলেই এমন হচ্ছে। আরেকটা ব্যাপার আমি বুঝতে পেরেছি। আশেপাশের পরিবেশটার এমন একটা সামান্য পরিবর্তন হয়েছে। গন্ধ কিংবা অন্য কিছু নয়, একটা অদ্ভুত ব্যাপার আমি বুঝতে পারছি। কেউ যেন অলক্ষ্য থেকে আমাদের দিকে অদ্ভুত ভাবে দৃষ্টি রেখে চলেছে। আমি সদানন্দকে বললাম, আচ্ছা সদানন্দ, আমার একটা কথা বলো তো, এই মাস খানেকের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি ছাড়া কোনো মানুষের কি কোনো ক্ষতি হয়েছে? না সাধু বাবা, সেটাই তো আশ্চর্যের। এত কিছু হয়েছে অথচ কোনো মানুষের সামান্যতম ক্ষতি হয়নি, কেউ ভয় পর্যন্ত পায়নি। এই আমি যেমন রাতের বেলা ওই দৃশ্য দেখেছিলাম, এমন দৃশ্য গ্রামে কেউ এর আগে দেখেছে তেমন কথাও শোনাও যায়নি। তার মানে যে এসেছে সে মানুষের কোনো ক্ষতি করতে চাইছে না, জীবজন্তুকে নিজের শিকার বানাতে চাইছে। কিন্তু সেটা কে? আমার বউয়ের তো দুটো গ্রাম দূরে বাপের বাড়ি। এই সমস্ত ব্যাপার দেখে সে বলেছিল কাঁচা খাওয়া কি বলে কোনো এক অপদেবতা আছে।
এই অপদেবতাকে জাগিয়ে পরপর 3 মাস যদি তাকে হাঁস মুরগি গরু ছাগলের সমস্ত কিছুর ভোগ দেওয়া যায়, তাহলে তাহলে 3 মাস পরে সে যদি তাকে আহ্বান করে, তাহলে ওর মনস্কামনা পূর্ণ করে। কাঁচা খাকির কথা আমি এটাকেও শুনেছিলাম, কিন্তু এখন হঠাৎ করে সদানন্দর মুখে কথাটা শুনে কেমন যেন চমকে উঠলাম। কাঁচা রক্ত মাংসের গন্ধ, আর তার সঙ্গে এমন ভাবে জীবজন্তুর ছিন্ন ভিন্ন শরীর। কিন্তু কাঁচা খাকিকে আহ্বান করা এত সহজ নয়। এক রাজ্যের মধ্যে তার মূর্তি তৈরি করতে হবে মাটির মধ্যে, তারপর জীবন্ত কোনো একটা প্রাণীর রক্ত দিয়ে তাকে ভরিয়ে দিতে হবে। মাটির তৈরি সেই মূর্তিতে এমন ভাবে রক্ত দিতে হবে যেন মূর্তির কোনো বিকৃতি না হয়, তাহলে কাঁচা খাকি সেখানে আসবে। তারপর থেকে প্রত্যেক রাত্রে সে মাংস চাইবে, রক্ত চাইবে। কিন্তু যেই রাতে কোনো প্রাণীর দেহ সে পাবে না, সেই রাতে সাধকের শরীর থেকে রক্ত প্রদান করতে হবে তাকে। কিন্তু কাঁচা খাকি নামের যে অপদেবতার কথা তুমি বলছো, সে কিন্তু অতি ভয়ানক। তাকে আহ্বান করা এত সহজ নয়। তোমাদের গ্রামে তাকে আহ্বান কে করবে? এর মধ্যে কোনো তান্ত্রিক কিংবা সাধককে তুমি কি দেখেছ বলে তোমার মনে হয়? এই ব্যাপারে আমার বউ ভালো জানে। সাধু বাবা, চলুন তার সঙ্গে একবার কথা বলে বুঝবেন। সে একবার বলেছিল, কাঁচা খাকিকে আহ্বান করার প্রক্রিয়া জানলেই হয়, তার জন্য সাধক কিংবা তান্ত্রিক হতে হয় না। কাঁচা খাকির কথা আমি শুনেছিলাম অনেক বছর আগে, ভালোভাবে কিছু মনেও পড়ছিল না। সত্যি কাঁচা খাকি অপদেবতাকে ডাকতে গেলে শুধু তার প্রক্রিয়া আর তার মন্ত্র জানতে হয়, যদিও এর জন্য বীজ মন্ত্র প্রথমে প্রয়োজন হয়। তবে তোমরা তো জানোই, শুভ কিংবা অশুভ যে কোনো প্রক্রিয়া করতে গেলে বীজ মন্ত্র প্রয়োজন। কিন্তু অন্যান্য কোনো দেবতার সাধনা না করে ওই কাঁচা খাকিকে কেন আহ্বান করছে? চলো চলো। সদানন্দের সঙ্গে তার বাড়িতে গিয়ে পৌঁছে তার বউকে ডেকে আনলাম। তার বউ মাথায় ঘোমটা দিয়ে দাবার কাছে এসে দাঁড়ালো, বলল, সাধু বাবা, ওই কাঁচা খাকির কথা আমি জানি। আমাদের গ্রামে একবার একজন কাঁচা খাকিকে ডেকেছিল। আমাদের গ্রামে তখন অনেক কিছু হয়েছিল। তখন আমি অনেক ছোট, কিন্তু সব কথাই আমার মনে আছে। এই গ্রামে যখন এসব শুরু হলো, তখন আমি বলেছিলাম, তুমি যাকে দেখছো সে যেন একদম ওই কাঁচা খাকির মতোই মনে হচ্ছে। এর থেকে বাঁচার কোনো তো উপায় নিশ্চয়ই আছে মা। আমি এই বিষয়ে ভালোভাবে কিছুই বুঝতে পারছি না। কাঁচা খাকির কথা আমি জানি না, তবে আমার মনে হয় যে তাকে আহ্বান করেছে একমাত্র সেই তাকে আটকাতে পারবে। কিন্তু এই গ্রামে এমন কি আছে যে তাকে আহ্বান করবে? জানি না, তবে এই গ্রামের শেষের দিকে আশাওড়া গাছের তলায় একজন কিন্তু মাঝে মাঝে থাকে। তাকে এই গ্রামে আমি আগে কখনো দেখিনি। এই মাস কয়েক ধরেই আসছে। ওই গাছের তলায় সে যেন এসে থাকতে শুরু করেছে। তারপরেই কিন্তু মাসখানেক ধরে এইসব শুরু হয়েছে। হতেও তো পারে এসব কিছু সে করেছে। চমকে উঠলাম আমি। যে কথা ভাবছিলাম সে কথা সদানন্দের বউ নিজেও ভেবেছে। তার মানে সে তো বুদ্ধিমতী। সদানন্দ সে কথা চট করে বুঝতে পারেনি। তাই সদানন্দ বলল, কিন্তু ও তো একটা পাগল, নিজের মতো বিড়বিড় করে, সারা গায়ে খায় ভর্তি। গ্রামের লোকেরা ওর থেকে একটু দূরেই থাকে। কে যেন বলেছিল ও নাকি আগে ওই গ্রামেই থাকতো, তারপর ভিটে মাটি হারিয়ে গ্রাম ছেড়ে চলে গেছিল, আবার ফিরে এসেছে। কিন্তু ও এসব করবে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে সদানন্দ। কোনো কারণ ছাড়া কিছু হয় না। যদি সেটা হয় তাহলে আজ রাতেও সে আবারই আসবে। গ্রামের কোথাও না কোথাও সে যাবে নিজের শিকারের সন্ধানে। যদি রাতের বেলা বাড়ি থেকে বাইরে থাকা যায়, ওই আশাওড়া গাছের কাছাকাছি থাকতে পারলেই ব্যাপারটা দেখা যাবে। আমার কথায় সদানন্দ আর তার বউ দুজনেই চমকে উঠল।
তারা কিছুতেই রাতের বেলা আমার বাইরে যেতে দেবে না। কিন্তু আমি বুঝতে পারছিলাম তাকে একবার নিজের চোখে না দেখা গেলে কোনো কিছু করা সম্ভব নয়। তাই কোনো রকমে তাদের সেই সমস্ত কথা বুঝিয়ে বললাম। সদানন্দ নিমরাজি হলো। বোধহয় সেই রাতে সে যা নিজের চোখে দেখতে পেয়েছিল সেটা ভেবে বারবার ভয় পাচ্ছিল। কিন্তু এই কাঁচা খাকির কথা আমি আগে শুনলেও তার মুখোমুখি কখনোই হইনি। তাই মনে মনে আমিও যে একটু চিন্তিত ছিলাম না তা কিন্তু নয়। কিন্তু এই হৈমন্তপুর গ্রামের এমন বিপদ থেকে তাকে বাঁচাতে গেলে কিছু তো করতেই হবে। সে রাতে আমরা আর কিছু করলাম না। সদানন্দের বাড়ির একটা ঘরে সেই রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে সদানন্দের সঙ্গে গ্রামে ঘুরতে ঘুরতে আরো অনেকের কাছে শুনতে পেলাম সেই কাঁচা খাকির কথা। তারা সেসব কথা বলেনি, কিন্তু রাতের বেলা ঘর থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি হওয়ার কথা প্রায় সবাই বলল। আগেই বলেছি এদিকে 20-25 ঘর বসতি, তার বেশি কিন্তু নয়। তাই গ্রামে কিছু একটা হলেই সকলেই সেটা জানতে পারে। সকলেই আমায় দেখে ব্যস্ত হয়ে পড়ল। যেভাবেই হোক তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম আর ভাবতে লাগলাম একবার ওই আঁশ-শেওড়া গাছের তলায় গিয়ে দেখে আসলে কেমন হয়। গিয়েছিলেন? বিকেলের দিকে সদানন্দের সঙ্গে সেই আঁশ-শেওড়া গাছের তলায় গিয়ে পৌঁছলাম। দেখি সদানন্দের বউ মিথ্যে বলেনি। এই পাগল মতো লোকটা আঁশ-শেওড়া গাছের তলায় কি যেন একটা করছে। আমাদের দেখতে পেয়ে যেন সে একেবারে চমকে উঠল। তাড়াতাড়ি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলো। আমি বললাম, এ তুমি, আর এখানে কি করছো? আমি কেউ না। আমি আমি তো ভিখারি, এই পথে পথে ঘুরে বেড়াই। তুমি জানো না এই গ্রামে বিপদ রয়েছে? এই গ্রাম থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি হয়ে যাচ্ছে। রাতের বেলা তুমি যে ঘরের বাইরে থাকো, তোমার ভয় করে না? কিছু দেখোনি তুমি এর মাঝে? ওই দিকে একটা জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুড়ে আছে, সেইখানেই আমি থাকি। এদিকে আসি দিনের বেলায়, কিন্তু আমি অমন কিছু দেখিনি। গ্রামের মানুষেরা বলে অনেক কথা। গ্রামের অনেকেই বলেছে তুমি আগে এই গ্রামেই থাকতে, তাহলে তোমার এমন অবস্থা কেন? এই গ্রামেই তো আমি থাকতাম, সে অনেক আগের কথা। এখন আর থাকি না। আর কয়েক মাস পরে এখান থেকে চলে যাব অন্য কোথাও। শিশুর কথাগুলো বলার সময় তার মুখটা যেন কেমন হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সে হাসছে। বড়ই অদ্ভুত তার হাসি। সেই হাসিতে যেন অনেক কিছু মিশে রয়েছে। আরো কিছুক্ষণ কথা বললাম তার সঙ্গে, কিন্তু এমন কিছু বুঝতে পারলাম না যাতে বোঝা যায় যে কাঁচা খাকির সঙ্গে সে ভিখিরির মতো দেখতে পাগল লোকটার কোনো সম্পর্ক রয়েছে। সাধারণত তাকে পাগল বললেও তার মধ্যে পাগলামির কোনো লক্ষণ তো দেখতে পেলাম না। এতক্ষণ একটানা কথা বলে তারানাথ একটু চুপ করলো। এক পাশে রাখা একটি গ্লাসের জল খানিকটা ঢক ঢক করে খেয়ে নিয়ে সামনে রাখা পাসিং সোর প্যাকেট থেকে আরেকটা সিগারেট তুলে নিল, কিন্তু ধরালো না। সোজা আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলতে লাগলো, সেদিন তার ওই 2 চোখ দেখে আমার সব কথা বোঝা উচিত ছিল, কিন্তু কোনো একটা কারণে আমি সেটা বুঝতে পারিনি। আঁশ-শেওড়া গাছের কাছাকাছি এসে দাঁড়াবার পরেও এমন কিছু অনুভব করতে পারেনি। সেই কাঁচা রক্ত মাংসের গন্ধ, সেই বাতাসের ভারী ভাব, কোনো কিছুই সেদিন আমায় এক মুহূর্তের জন্য গ্রাস করতে পারেনি। ওই পাগলের সঙ্গে কথা বলে আমরা বাড়িতে ফিরে এলাম, কিন্তু মনটা কেমন যেন খুঁতখুঁত করতে লাগলো। কি যেন একটা মনে পড়ছে না। কিছু একটা আমি দেখেছি অথচ মনে করতে পারছি না। ব্যাপারটা হঠাৎ করে মনে পড়ল রাতের বেলায় আঁশ-শেওড়া গাছের তলায় দাঁড়িয়ে কথা বলবার সময় পাগলটা বারবার নিজের ছুরি দিয়ে গাছের তলায় কিছু একটা আড়াল করার চেষ্টা করছিল।
এতক্ষণ পরেই ব্যাপারটা মনে পড়েছে। চমকে উঠলাম, আর মনে পড়ে গেল অনেক বছর আগে এক সাধুর বলা এক কথা, কাঁচা খাকির মূর্তি মাটি দিয়ে তৈরি করতে হয়, সেই মূর্তি সেখানেই রেখে দিতে হবে। 3 মাস ধরে সেই গোটা অঞ্চলে নিজের জন্য শিকার করবে। তারপর সাধকের মনস্কামনা পূর্ণ করে যখন সে ফিরে যাবে, তখন তার সেই মাটির মূর্তি নিজে থেকেই আপনা আপনি ভেঙে পড়বে। এই মাটির কোনো একটা অংশ সঙ্গে করে সবসময় রেখে দেয় সাধক, যাতে ভবিষ্যতে কখনো আবার প্রয়োজন হলে কাঁচা কাকিকে সেই মাটির অংশ থেকে খুব সহজেই তৈরি করতে পারে। সেই মাটির অংশের ক্ষমতা কিন্তু অনেক বেশি। কথাটা মনে পড়তেই সদানন্দকে আমি ডাকলাম। ততক্ষণে রাত হয়েছে। সদানন্দ সব কথা শুনে বলল, আগে বলবেন তো সাধু বাবা, গাছের তলায় যেন আমি একটা কি দেখতে পেয়েছিলাম, মাটি দিয়ে তৈরি একটা পুতুল কিংবা এমন কিছু ছিল একটা। ওই পাগলটা তো সেইখানেই বসছিল। আমরা যখন চলে এলাম তখন আবার পেছনের দিকে তাকিয়ে দেখছিলাম পাগলটা সেইখানেই বসে আমার দিকে তাকিয়ে দেখছিল। তার মানে আমি ঠিকই মনে করেছি, আজ রাতে কিছু একটা হবে, কিছু একটা হবেই হবে। সদানন্দ, আমাদেরকে কিন্তু এবার বেরিয়ে পড়তে হবে। একটু ইতস্তত করার পরেও সদানন্দ হ্যারিকেন হাতে আমার সঙ্গে বেরোলো। আমরা দ্রুত হেঁটে গেলাম আশাওড়া গাছের তলায়। ওখানে গিয়ে দেখি সেখানে সেই পাগল লোকটা গাছের তলায় আছে, আর সেই মাটি দিয়ে তৈরি অদ্ভুত দেখতে মূর্তিটা রয়েছে সেখানে। তার গোটা শরীর যেন টকটকে লাল কাঁচা রক্ত যে তার শরীরের উপরে দেওয়া হয়েছে সেটা বোঝা যায়। সদানন্দ সেই দৃশ্য দেখে চমকে উঠল। আশাওড়া গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টুকরো টুকরো মাংস, হাড়। দিনের বেলা এখানে সেই সব কিন্তু কিছুই দেখতে পায়নি। তাহলে এখন হঠাৎ এগুলো এলো কোথা থেকে? কোন রকমে 2 পা সামনের দিকে এগোতে যাব, এমন সময় সদানন্দ কাঁপা কাঁপা গলায় গাছের দিকে আঙুল তুলে কি যেন দেখালো। তার হাতের হেরিকেনটা এখন থরথর করে কাঁপছে। গাছের উপরের দিকে তাকাতেই দেখি গাছের উপর থেকে ঠিক সাপের মতো গাছটাকে জড়িয়ে একটা কালো মূর্তি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। পেছন থেকে একটা চেনা গলার হাসিও শুনতে পেলাম। আমি জানতাম যে তোরা আসবি। তোরা নিজে থেকে যখন এসেছিস, তখন আজ আর তোরা এখান থেকে ফিরতে পারবি না। পেছনে তাকিয়ে দেখি সেই পাগল মতো লোকটা আবার এসে দাঁড়িয়েছে। তার পরনের কাপড়টা এখন যেন অল্প অল্প হাওয়ায় তুলছে। তার মাথার চুল মাথার পাশ থেকে নেমে এসেছে বুকের কাছে। তার গোটা শরীরে ক্ষত, রক্ত, পুঁজ, ঘাপ একেবারে ভরে রয়েছে। গোটা শরীরে ধুলোবালি মাখা। সেভাবে দাঁড়িয়ে এসে অদ্ভুত ভাবে হাসছে, কিন্তু সে হাতে ধরে রয়েছে একটা লম্বা ছুরির মতো কি যেন একটা। বললাম, তার মানে এখানে যা হয়ে চলেছে তার সবকিছুর পিছনে তুমি নিজেই আসো? কিন্তু কেন এই কাঁচা খাকিকে জাগিয়েছ? তুমি কি করতে চাইছো? প্রতিশোধ নিতে এসেছি, প্রতিশোধ। এই গ্রামে আমি এক সময় ছিলাম, কিন্তু এই গ্রাম থেকে আমায় সর্বশান্ত হয়ে চলে যেতে হয়েছে। তাই এই গ্রামকে আমি সর্বশান্ত করব। আজ থেকে 3 মাস হয়ে গেলে আমার ক্ষমতা যেমন বাড়বে, তেমন বাড়বে কাঁচা খাকির ক্ষমতা। তখন সে শিকার হিসেবে ধরবে মানুষ। এই গোটা গ্রামকে একটু একটু করে আমি শ্মশান করে দিতাম, কেউ বুঝতে পারতো না। কিন্তু তার আগে তুই এসে পড়েছিস, তাই ওদের আগে তোকে মরতে হবে। ততক্ষণে সদানন্দ ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে সরতে শুরু করেছে, কারণ গাছের ওপর থেকে নেমে আসা ছায়াটা মানুষের চেয়ে প্রায় 3 গুণ লম্বা। লাল 2 চোখ, মুখের ভেতর থেকে বেরিয়ে আসা ঝকঝকে ছুরির ফলার মতো দাঁত, মুখের ভেতর থেকে সদানন্দের বলা সেই কালো রঙের জিভটাও
বেরিয়ে এসেছে। মনে মনে প্রমাদ করলেও আমি তৈরি হয়ে এসেছিলাম, দেহ বন্ধন করে এসেছি এখানে। কাছাকাছি না এলে অশুভ শক্তি দেহ বন্ধন বুঝতে পারে না, কিন্তু এই দেহ বন্ধন পাগলের হাতে ধরা ছড়ি মানবে না। ছায়া মূর্তিটা গাছের তলায় এসে ছড়িয়ে রয়েছে। একটা চাপা হাসি শব্দ, আর তার সঙ্গে সেই কাঁচা রক্ত মাংসের তীব্র গন্ধটা ছড়িয়ে পড়েছে চারপাশে। তার সঙ্গে যোগ করে যেন চারপাশে অন্ধকারটা নামতে শুরু করলো। তার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সদানন্দর হাত থেকে হেরিকেনটা পড়ে গেছে মাটিতে। সদানন্দ প্রাণের ভয় ছুটতে গেল, কিন্তু গাছের তলায় দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তিটাও সদানন্দ দিকে এগিয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, খবরদার! সদানন্দের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমাদেরও বিপদ হবে। সদানন্দকে সেই প্রেত এই মুহূর্তে মারতে পারবে না, কিন্তু তাকে ভয় দেখাতে পারবে। ভয় পেয়ে সদানন্দ নিজেই নিজের ক্ষতি করে বসতে পারে, কিন্তু সে কথা তখন আর ভাবার সময় নেই। সদানন্দকে নিয়ে সেই প্রেত ততক্ষণে মাঠের দিকে চলে গেছে। সেই পাগল লোকটা ছুটে এলো আমার দিকে, তার হাতে ধরা সেই ছুরি। আমি মুহূর্তে লক্ষ্য স্থির করে ফেললাম। ঝট করে মাথা নিচু করে গাছের তলা থেকে তুলে নিলাম সেই মূর্তিটা। মূর্তিটা এখন শক্ত রয়েছে। মূর্তিটা থেকেও সেই পচা গন্ধ ভেসে আসছে। পাগল লোকটা আমার থেকে খানিকটা দূরে ছুটে এসে থমকে দাঁড়িয়ে বলল, আর চিৎকার করে বলল, ওটা নামিয়ে ডাক বলছি, নামিয়ে ডাক। তার আগে তুমিও ওই কাঁচা খাকি প্রেতকে ফিরিয়ে আনো, সদানন্দের যেন কোনো ক্ষতি না হয়। আরো দুই একবার সে বলল, কিন্তু আমি নামালাম না। হাতের ছুরিটা নামিয়ে রেখে একটা অদ্ভুত কাজ করলো লোকটা। নিজে সেই ছেঁড়া নিম্নাঙ্গের বস্ত্রের মাঝখান থেকে কি যেন একটা বার করে আনলো। তারপর সেটা হাতে নিয়ে দুবার বিড় করে কিছু মন্ত্র পড়তেই দেখতে পেলাম কালো সেই ছায়া নিমেষের মধ্যে তার পেছনে এসে দাঁড়িয়েছে। আমার হাতে সেই মাটির মূর্তিটা হঠাৎ করে কেমন যেন ভারী হতে লাগলো। আমি সেটা ধরে রাখতে পারছি না। পাগলটা আবার চিৎকার করে বলে উঠল, এবার নামিয়ে ডাক বলছি। ওকে তুই ধরবি না, ওকে তুই ধরলে আমার কাজ আর হবে না। সেই লোকটার পিছনে দাঁড়িয়ে থাকা 3 মানুষ লম্বা কালো ছায়া মূর্তিটা দুটো হাত তখন অন্ধকারে ছড়িয়ে দিয়েছে, যেন এক্ষুনি যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। একবার মনে করলাম মূর্তিটা ভেঙে ফেলি, তারপর মনে মনে বললাম, ভাঙলে যদি ওই প্রেত আর এখান থেকে না যায় তাহলে তো গ্রামের আরো সর্বনাশ হবে। সদানন্দ কোথায় গেছে আমি জানি না, কিন্তু যেভাবেই হোক এই লোকটিকে আটকাতে হবে। বললাম, কত বড় ভুল তুমি করেছো তুমি সেটা জানো না। একবার কাছাকাছি ফিরে এলে সে কিন্তু এত সহজে যায় না। 3 মাস পর তোমার ক্ষমতা বাড়বে সে কথা ঠিক, কিন্তু তার সঙ্গে বাড়বে ওরও ক্ষমতা। তখন আর সে তোমার হাতে থাকবে না। তাই এই সর্বনাশ আগুন হাতে নিয়ে খেলো না, এখনো সময় আছে। এখন তুমি চাইলে ওকে আটকাতে পারো। আমার কথা শেষ হতে না হতেই সে প্রেত মূর্তি ছুটে এলো আমার দিকে, কারণ ততক্ষণে মূর্তিটা আমার হাত থেকে নেমে গেছে মাটিতে। তখন প্রচন্ড ভারী বলে মনে হচ্ছিল মূর্তিটা, যে আমি আর ধরে রাখতে পারছিলাম না। এই সুযোগটা সেই লোকটাও নিল, ছুরি নিয়ে ছুটে এলো আমার দিকে। আমি বুঝতে পারলাম সমূহ বিপদ আমার সামনে এসে পড়েছে। তাই মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করলাম, আর তারপরে শেওড়া গাছের দিকে সরে এলাম বেশ খানিকটা। কালো প্রেতটা হাওয়ায় ভর করে এসেছিল, সে কিন্তু আমার কাছে এলো না, গাছের দিকে ছুটে গেল। তারপর কি একটা কারণে ওই হঠাৎ মাটির মূর্তিটার দিকে এগিয়ে আসতে লাগলো, কি সব পড়তে লাগলো চারিদিকে। সেদিকে তাকিয়েছিলাম, হঠাৎ সামনে তাকাতেই দেখি ছুরিটা একদম আমার সামনে এসে পড়েছে। মুহূর্তের মধ্যে সরে গেছিলাম আমি, আর শেওড়া গাছের উপর ছুরিটা এসে পড়লো। আবার সেটাকে তুলে এনে আমাকে কোপ দিতে যাবে সেই লোকটা। তারপর কিসে একটা পা লেগে তাল সামলাতে না পেরে সে গিয়ে পড়লো আর শেওড়া গাছের তলায় থাকা সে মূর্তিটার উপর। মুহূর্তের মধ্যে সেটা ভেঙে গেল।
আর সঙ্গে সঙ্গে চারপাশ থেকে একটা হাওয়ার রোল উঠলো। একসাথে বিভৎসভাবে অনেকেই চিৎকার করলে যেমন শব্দ হয় তেমনই একটা শব্দ শুনতে পেলাম আমি। আর তারপরে দেখতে পেলাম ব্যাপারটা, সদানন্দের হাত থেকে যে হেরিকেনটা পড়ে গিয়েছিল সেটা কোনোভাবে একটু গড়িয়ে আঁশশাওড়া গাছের তলায় এসে পড়েছিল। এই হেরিকেনেই পা লেগে ওই পাগল লোকটা গিয়ে পড়েছে গাছের তলার ওই মূর্তিটার উপরে। চিৎকার করে উঠল লোকটা, এ আমি কি করলাম? এত বড় সর্বনাশ আমি কি করে করলাম? না, এ হতে পারে না। আমি কিছু বলতে যাব, তার আগে লক্ষ্য করলাম ভেঙে যাওয়া মাটির মূর্তিটা থেকে আবার বেরিয়ে এসেছে সেই কালো ছায়াটা। কিন্তু এখন তার শরীর আগের মতো নয়, তার বদলে দাঁড়িয়ে আছে একটা অতি ভয়ঙ্কর মূর্তি। মানুষের মতো তার উচ্চতা, মাথা চুল নেমে এসেছে একদম মাটি পর্যন্ত। গোটা শরীর কালো লোমে ঢাকা, কপালের ঠিক মাঝখানে একটা চোখ, মস্ত বড় হাঁ। বাকি গোটা শরীর লোমে ঢাকা, আর কিছু বোঝা যাচ্ছে না। কিছু বুঝে ওঠার আগেই তার একটা হাত সোজা গিয়ে ঢুকলো সামনে দাঁড়িয়ে থাকা সেই পাগলটার বুকের ওপর। তারপর একটা হ্যাঁচকা টানে সে হৃৎপিণ্ডটা বার করে আনলো বাইরে, নিজে মুখে পুরে ফেললো সেটা। আমি পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে চলেছি, আর মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করছি বারবার করে। কিছু বুঝে উঠতে পারছিলাম না চোখের সামনে এমন যে কিছু ব্যাপার ঘটবে। মাথার ভেতর ঝিমঝিম করতে লাগলো। ঠিক তখনই হাতের কাছে একটা টান পড়তে পিছনে ঘুরে দেখলাম সদানন্দ। সে আমার হ্যাচকা টান দিয়ে ওই আঁশশাওড়া গাছের তলা থেকে তুলে নিয়ে তুললো একেবারে গ্রামের রাস্তায়। ততক্ষণে আঁশশাওড়া গাছের তলায় আবার নেমে এসেছে কালো অন্ধকার। ওটা রাস্তায় আমরা কোনো কথা বলিনি, একরকম ছুটতে ছুটতে এসেছিলাম সদানন্দের বাড়ি। সেই রাতটা যে কিভাবে কেটেছিল সে কথা শুধু আমরাই জানি। কথায় কথায় সমস্ত কথা বলতে সদানন্দের বউ বলেছিল, যে ওই মূর্তি তৈরি করে 3 মাসের আগে যদি সে ওই মূর্তি ভেঙে দেয় তাহলে ওই কাঁচা কাকির সমস্ত রাগ গিয়ে পড়ে তার উপরে। তেমনটাই তো হয়েছে, তাই ওই লোকটা তার হাতেই মরেছে। তাহলে সাধু বাবা আমাদের তো আর কোনো বিপদ নেই। যে মূর্তি তৈরি করে সে মরে গেলে কাঁচা কাকি আর আসতে পারে না। কিন্তু যদি ওই মূর্তিটা ওই লোকটার বদলে আমি নিজে ভাঙতাম তাহলে আমারও কি এমন কিছু হতো? তেমনটাই হবার সম্ভাবনা। কাঁচা কাকির মূর্তি কেউ ভাঙলে তার বিপদ হবেই। তবে ভয়ানক সেই অপদেবতা কিন্তু 3 মাস না হলে সে নিজের সব ক্ষমতা পায় না। তাই প্রাণী দেহের রক্ত মাংস খেয়ে খেয়ে সে আস্তে আস্তে নিজেকে ক্ষমতাশালী করে তোলে। সেই রাতের কথা আজও মনে পড়ে। পরে এক সাধুর কাছে প্রশ্ন করে কাঁচা খাকির ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিলাম। নিম্ন স্তরে অপদেবতা হলেও তারা আসলে অন্য জগতের প্রাণী, তাদের ক্ষমতা অনেক বেশি। 3 মাস তারা শিকার করে নিজের ক্ষমতা লাভ করে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে। যে কালো ছায়া আমি দেখেছিলাম সেটা কাঁচা খাকির একটা অংশ, কিন্তু পরে যাকে আমি দেখেছিলাম সে হলো আসল 3 মাসের সমস্ত শক্তি পেলে যে মূর্তিতে সে নেমে আসে পৃথিবীর বুকে। কোন একটা অঞ্চলকে শ্মশান বানিয়ে দিতে তার বেশি সময় লাগে না। সেই পাগল লোকটা কিভাবে ওই মঞ্চ পেয়েছিল কিংবা কিভাবে তাকে জাগিয়েছিল আমি জানি না, কিন্তু নিজের অজান্তে নিজের মৃত্যুর রাস্তা তৈরি করেছিল সে। কিন্তু আপনি বলেছিলেন সে আপনাকে বলেছে সে কোনো এক প্রতিশোধ নিতে চায়। কোন প্রতিশোধের কথা সে বলেছিল? পরে অনেক খোঁজ খবর করে জেনেছিলাম ওই পাগল যে সেই গ্রামেই থাকতো সে কথা অনেকে বলেছে। তার মা ছোটবেলায় মারা গিয়েছিল, বাবার সাথে সে এই গ্রামেই থাকতো। এক সময় সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়, সেই সময় না খেতে পেয়ে তার বাবা মারা যায়। ঠিক তখনই তার শরীরে দেখা দিয়েছিল ওই ঘায়ের মতো একটা রোগ, রক্তপুঞ্জ জমে রক্ত গড়িয়ে পড়তো। গ্রামের লোকেরা তাই তাকে একরকম গ্রাম থেকে বার করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল তাকে। হতে পারে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে ওভাবে ওখানে এসে কাঁচা খাকিকে ডেকে এনেছিল। কিন্তু অপদেবতা যে খুব ভয়ানক, সামান্য এদিক ওদিক হলে সে সাধককেও ছাড়ে না।
কিন্তু হৈমন্তপুরের গ্রামের বিপদ কমে গেছিল। এরপর আমি সেখানে ছিলাম 2 দিন, আরও বাতাসে সেই কাঁচা রক্ত মাংসের গন্ধ আর পাইনি, কিংবা তার মধ্যে গ্রামের কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি হারিয়ে যায়নি। গ্রামের সকলে আর সদানন্দ বেশ খুশি হয়েছিল, যদিও আমি সেবার নিজে থেকে কিছুই করিনি। তবুও সে মনে করেছিল বটে আমি এসেছিলাম বলেই, আমার পা হৈমন্তপুরে পড়েছিল বলেই নাকি এসব কিছু হয়েছে। সদানন্দ পাগল ছিল কি না আমি তা জানি না, তবে আমি যদি এখনই বেরিয়ে না পড়ি তাহলে বোধহয় এবার আমিই পাগল হব। কারণ উত্তর আকাশে দেখতে পাওয়া সেই কালো মেঘটা এতক্ষণে গোটা আকাশ ছেয়ে ফেলেছে। তাই আর দেরি না করে পরের বার কিশোরীকে সঙ্গে করে নিয়ে আসবো এমন একটা কথা বলে আমি বেরিয়ে পড়লাম আমার রাস্তার উদ্দেশ্যে।